একটা ডিজিজের ট্রিটমেন্ট হচ্ছে আর একটা নতুন কিছু তৈরি হচ্ছে। রিপোর্টে দেখা যাচ্ছে যে সেই প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো আগের থেকে অনেক বেটার, কিন্তু পেশেন্ট ভালো ফিল করছে না। এই ব্যথা সারানোর বুঝি একটাই উপায় রয়েছে, সেটি হলো অপারেশন। নি রিপ্লেসমেন্ট একমাত্র পদ্ধতি নয়। এই যে সিচুয়েশনটা, এটার কারণ হচ্ছে অ্যালোপ্যাথি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই হেলথ আম্পায়ারের আরও একটি নতুন এপিসোডে। হেলথ আম্পায়ার, যেখানে স্বাস্থ্য পায় সঠিক রায়। আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকাল হোক বা গ্রীষ্মকাল, একটি ব্যথা আমাদেরকে খুবই ভোগায়। সেটি হলো জয়েন্টের ব্যথা বা হাঁটুর ব্যথা, যাকে আমরা অস্ট্রিও আর্থারাইটিস বলে থাকি। আপনারা ভাবেন এই ব্যথা সারানোর বুঝি একটাই উপায় রয়েছে, সেটি হলো অপারেশন বা নতুন করে হাঁটু প্রতিস্থাপন করা। সত্যি কি তাই? হোমিওপ্যাথি আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করতে পারে। আজকের আলোচনার মূল বিষয় হলো হোমিওপ্যাথি কিভাবে এই আর্থারাইটিসে আমাদেরকে সাহায্য করবে। স্যার, আপনাকে স্বাগত জানাই হেলথ আম্পায়ারে। থ্যাংক ইউ। স্যার, আমরা প্রথমেই জানতে চাইবো অস্ট্রিও আর্থারাইটিস আসলে কি আর কেন এই সমস্যাটি হয়? অ্যাকচুয়ালি অস্টিওআর্থারাইটিস জেনারেলি বয়স্কদের ডিজিজ। অস্টিওআর্থারাইটিস জেনারেলি ওয়্যার অ্যান্ড টিয়ারের ফলে হয়, অর্থাৎ যে কার্টিলেজগুলো জয়েন্টের মাঝখানে কুশানিংয়ের কাজ করে, সেই কার্টিলেজগুলোর ক্ষয়, এবং সেই সঙ্গে আরও অনেক কজ থাকতে পারে। যেমন ইনজুরি একটা বিরাট বড় কজ। যারা বেশি খেলাধুলো করেন, স্পোর্টস অ্যাথলেটিক্সের সঙ্গে যারা যুক্ত, তাদের সহজেই নি জয়েন্টের বা অন্যান্য ওয়েট বেয়ারিং জয়েন্টগুলোর স্পাইনাল কর্ডের বিভিন্ন জায়গায় দেখা যায় যে ক্ষয় হচ্ছে কার্টিলেজের। সেই সঙ্গে সাইনোভিয়াল জয়েন্টগুলোর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড অনেক সময় কমে যেতে পারে, সাইনোভাইটিস বলে যেটাকে। এছাড়াও বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে, কোনো একটা ধরুন যে কোনো ভাইরাল ফিভার, তার থেকেও দেখা গেল প্রথমে কোনো একটা জয়েন্টে ইনফ্লামেশন শুরু হলো এবং পরবর্তীতে দেখা গেল যে সেখানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ইত্যাদির কারণে দেখা যাচ্ছে যে ক্ষয়টা হচ্ছে। এছাড়াও যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে জেন্ডার রিলেটেড। যেমন ধরুন মেয়েদের ক্ষেত্রে 30-এর পর থেকে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি শুরু হয়, এবং খাওয়া দাওয়ার হ্যাবিট, ফুড হ্যাবিট, সেডেন্টারি লাইফস্টাইল, সাধারণত এখন একটা ট্রেন্ড এসে গেছে যে সবসময় আমাদের স্ক্রিন টাইম অনেক বেড়ে গেছে, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ অনেক কমে গেছে, ফলে ব্লাড সার্কুলেশনের সমস্যা হচ্ছে, যার ফলে সেখানে যে পরিমাণ ক্যালসিয়াম সেখানে যাওয়া দরকার, যে ডিকেটা হচ্ছে সেটা ফিল আপ করার জন্য, সেইটা হচ্ছে না। অ্যালং উইথ আমাদের ফুড হ্যাবিট, আমরা প্রচুর জাঙ্ক ফুড খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়ার হ্যাবিটের মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস থাকছে, যেমন ধরুন বিভিন্ন কালার, ফ্লেভার, যেগুলো এই ডিকে প্রসেসকে ত্বরান্বিত করে। এছাড়াও আরও কজ থাকতে পারে, যেমন ধরুন মেন্টাল স্ট্রেস। দেখা যায় মেন্টাল স্ট্রেস আমাদের বিভিন্ন হরমোনাল লেভেলের চেঞ্জ আনে, যার সঙ্গে রিলেটেড হয়ে যায় অস্টিও আর্থারাইটিস। অনেকেই ভাবেন অস্ট্রিও আর্থারাইটিসের জন্য হাঁটু প্রতিস্থাপন বা অপারেশনই একমাত্র সমাধান। সত্যি কি তাই? এই অপারেশন কি এড়ানো সম্ভব নয়? এবং এই ক্ষেত্রে হোমিওপ্যাথির ভূমিকা কতটা, স্যার? খুবই ভালো প্রশ্ন। আমি যেটা অনুভব করেছি বা আমার প্র্যাকটিস লাইফে যেটা দেখেছি, সেটা হচ্ছে যে নি রিপ্লেসমেন্ট একটা বয়সের পর অনেকের ক্ষেত্রেই রেকমেন্ডেড হয়। কারণ হচ্ছে ওখানে কার্টিলেজগুলো পুরোপুরি ক্ষয়ে গেছে, বা তারা ব্যালেন্স পাচ্ছেন না পায়ের, ক্রুশিয়েট লিগামেন্ট ইনফ্লামেশন হয়েছে, বা লিগামেন্টে কোনো ছেড়ে কেটে গেছে বা টিয়ার হয়েছে। এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে 3টে ফেজ। একটা হচ্ছে যে খুব সামান্য হয়েছে, জাস্ট ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, সেইটা ওষুধ দিয়ে, যেটা যে কোনো ওষুধ দিয়েই ম্যানেজেবল। এর পরের ফেজটা যেটা, সেটা হচ্ছে ওখানে ডিজেনারেটিভ চেঞ্জেস শুরু হয়ে গেছে, লাস্টলি ফোল্ড করতেই পারছে না, মানে থার্ড ফেজ যেটা, ফোল্ড করতে পারছে না, মিনিমাম ওয়েট বেয়ার করতে পারছে না। এই 3টে ধরনের রুগী আমি দেখেছি, এবং সেক্ষেত্রে আমি যেটা দেখেছি যে যদি টোটালিটি অফ সিমটম করে অ্যাজ এ হোল, তার শুধু পেন রিলিফ করা নয়, তার ওই কার্টিলেজ লক্ষ্য করে কোনো একটা মেডিসিন, ক্যালসিয়াম, ভিটামিন D3 এই ধরনের ট্রিটমেন্ট না করে, যদি
ইন দ্যাট ভেরি কেস যদি তার টোটালিটি নেওয়া যায়, টোটালিটি অফ অর ইন্ডিভিজুয়ালাইজেশন সামথিং ডিফারেন্ট, যেটা করাটাই সবচেয়ে কঠিন হয়ে যায়, যে তার লাইফস্টাইল, তার মেন্টাল ফিজিক্যাল মেকআপ, তার মেন্টাল স্টেট, তার অন্যান্য যা কিছু সিমটম, তার থার্স্ট, তার স্লিপ, তার স্টুল ক্লিয়ার হচ্ছে কিনা, তার ডাইজেশন ঠিক মতো হচ্ছে কিনা, এই সবগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালাইজেশন করা হয়। এবং ইন্ডিভিজুয়ালাইজেশন যদি পারফেক্টলি করা যায়, তাহলে দেখা যায় যে যেখানে কমপ্লিট ডিজেনারেশন হয়েছে সেখানেও রিজেনারেশন হচ্ছে। আমার নিজের লাইফে আমি বেশ কয়েকটা পেশেন্ট এই মুহূর্তে মনে পড়ছে, অন্তত 3 জনের কথা মনে পড়ছে আমার, যাদের ক্ষেত্রে নি রিপ্লেসমেন্টের রেকমেন্ডেশন হয়েছিল, কিন্তু এখন তাদের মধ্যে 2 জন কমপ্লিটলি কিওর্ড, উইদাউট এনি হেল্প তারা হাঁটাচলা করে। তাদের মধ্যে আর একজনের, যার সঙ্গে সোরিয়াসিস ছিল, সেই পেশেন্টের ক্ষেত্রে মাঝে মাঝে ব্যথা যন্ত্রণাটা বাড়ে, তখন লাঠি লাগে, আদারওয়াইজ তিনি ভালোই থাকেন। এখন ব্যাপারটা হচ্ছে এটা ভীষণভাবে রিলেটেড হয়ে যায়। অস্টিওআর্থ্রাইটিস তো একজন ইন্ডিভিজুয়ালের একটা কোনো পার্শিয়াল রোগ নয়, অ্যাজ এ হোল তার ক্যালসিয়াম মেটাবলিজমের সমস্যা হচ্ছে। আমায় সেই মেটাবলিক ডিসঅর্ডারকে যদি রিপেয়ার করতে হয়, তাহলে টোটালিটি অফ সিমটম করে করলে কমপ্লিট কিওর পসিবল, ইভেন ইফ যথেষ্ট বয়স্ক 75-76 বছরের পেশেন্টের ক্ষেত্রেও এটা আমি হতে দেখেছি। এবং তাদের কোনো রকম সাপোর্ট লাগছে না, নি রিপ্লেসমেন্ট তো করতে হয়ই। অনেক মেডিসিনস আছে, যেমন থুজা, মেডো, রুটা, সালফার, ক্যালকেরিয়া কার্ব, সাইলিশিয়া, আরও অনেক, অন্তত 30-40টা মেডিসিন আমরা বলে যাওয়া যায়। কিন্তু মুশকিল হচ্ছে যে কোনো একটা মেডিসিন পার্টিকুলার এটা অস্টিওআর্থ্রাইটিসে কাজ করবে এটা নয়। আগে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে, কোন পার্টিকুলার মেডিসিনকে এই পার্সন ডিনোট করছে বা তার পিকচারটা তৈরি হচ্ছে, সেই মেডিসিনটা দিলে তবেই কমপ্লিট কিওর সম্ভব। এবং এইখানটাতেই সমস্যাটা তৈরি হয়। এখানেই পুরোটা ডিপেন্ড করে এফিসিয়েন্সির ওপর, কতটা ইন্ডিভিজুয়ালাইজেশন করা যাচ্ছে তার উপর। স্যার, এখন আমরা কেন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করব, যেখানে মডার্ন ট্রিটমেন্ট এত উন্নত? তাহলে প্রিমিটিভ পদ্ধতিতে আমরা হোমিওপ্যাথির চিকিৎসা কেন করাবো? যে হোমিওপ্যাথি অনেক কস্ট এফেক্টিভ, অনেক লো কস্টে, গ্রামাঞ্চলের যে ট্রিটমেন্ট, মানে মানুষগুলো কলকাতায় ছুটে আসতে পারছে না বা শহরাঞ্চলে আসতে পারছে না, এবং তাদের ক্ষেত্রে এত বেশি পয়সা খরচ করার যেখানে ক্ষমতা নেই, গ্রামাঞ্চলে কিন্তু এই হোমিওপ্যাথি বাঁচিয়ে রেখেছে। এটা গেল একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টগুলো দেখা যাচ্ছে যে কোনো একটা ডিজিজ হয়েছে, তার কিছু একটা প্যাথোলজি পেয়েছে, সেই প্যাথোলজি ওরিয়েন্টেড একটা ট্রিটমেন্ট করা হচ্ছে, একটা কোনো মেডিসিন দেয়া হচ্ছে সেই প্যাথোলজিটা কমানোর জন্য। এবং রিপোর্টে দেখা যাচ্ছে যে সেই প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো আগের থেকে অনেক বেটার, কিন্তু পেশেন্ট ভালো ফিল করছে না। একটা ডিজিজের ট্রিটমেন্ট হচ্ছে আর একটা নতুন কিছু তৈরি হচ্ছে। এই যে সিচুয়েশনটা, এটার কারণ হচ্ছে আমরা ভীষণভাবে প্যাথোলজি নির্ভর হয়ে যাচ্ছি, যেখানে পেশেন্ট তার সিমটমের মাধ্যমে খুব পরিষ্কার বলে দিচ্ছে যে তার এক্স্যাক্ট সাফারিংসটা কিন্তু তার প্যাথোলজি নয়। প্যাথোলজি হচ্ছে ডিজিজটার একটা এন্ড প্রোডাক্ট। যে ডিজিজ স্টেটের জন্য ওই প্যাথোলজিটা তৈরি হয়েছে, সেই প্যাথোলজিক্যাল ভ্যালুগুলো আমরা কমিয়ে ফেলছি, কিন্তু ডিজিজটাকে আমরা আদৌ রিপেয়ার করতে পারছি না। তার উদাহরণ যেটা, যেমন ধরো পেন রিলিফ করা হচ্ছে, কোনো একটা জায়গায় পেন হয়েছে, পেন রিলিভার দেওয়া হলো, পেন কমে গেল, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে একটা অ্যান্টাসিড দিতে হচ্ছে, একটা এনএসএআইডির সঙ্গে একটা অ্যান্টাসিড দিতে হচ্ছে, কারণ এনএসএআইডি স্টমাকের ওয়ালটাকে ড্যামেজ করতে পারে। দীর্ঘদিন ধরে ওই অ্যান্টাসিড এবং এনএসআইডি খেতে খেতে দেখা যাচ্ছে যে একটা সময় পরে সেই অ্যান্টাসিডটার ডোজ বাড়াতে হচ্ছে, পাওয়ার বাড়াতে হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে ভিটামিন D3 দেওয়া হচ্ছে তো সঙ্গে ব্যথা যন্ত্রণা কমানোর জন্য, মানে ক্যালসিয়াম ডিফর্মিটি, ক্যালসিয়াম প্রপারলি ইউটিলাইজ হয়, সেই জন্য ভিটামিন D3 দেওয়া হচ্ছে। প্রচুর ভিটামিন দেওয়া হলো, কিন্তু অস্টিওপোরোসিস যাচ্ছে না।
সাময়িক ব্যথা যন্ত্রণা কমেছিল, এখন এনএসএআইডির পাওয়ার বাড়িয়ে যেতে হচ্ছে। এগুলোর রুট কজ কিন্তু তার মেটাবলিজমে, তার কোথাও লাইফস্টাইল ডিসঅর্ডার, কোথাও দেখা যাচ্ছে সে এমন একটা কিছু অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত যে কারণে তার কন্টিনিউয়াস ডিকেটা হচ্ছে, অথবা তার ওয়েট লস হচ্ছে না, অথবা তার ফুড হ্যাবিটটাই এমন যে তার লিভার এবং প্যানক্রিয়াস, যেগুলো আমাদের রান্নাঘর শরীরের মধ্যেকার, তারা ঠিকঠাক মতো অ্যাক্ট করতে পারছে না, যে কারণে ওই প্রপার যে ইনগ্রেডিয়েন্ট আমার ওই জায়গাটায় দরকার, কোথাও ক্যালসিয়াম দরকার, কোথাও ভিটামিন দরকার, সেগুলোর প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। কিন্তু হোমিওপ্যাথিতে দেখা যায় যে যখন কোনো একটা পেশেন্ট এলো, তার ধরো এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম, দেখা যাচ্ছে যে পেশেন্ট বসে থাকলো খানিকক্ষণ, তারপর হাঁটাচলা করতে গিয়ে তার ব্যথা যন্ত্রণাটা বাড়ছে, খানিকক্ষণ চলার পর কমে যাচ্ছে। এই যে একটা পিকিউলিয়ার সিমটম সে দিল, এই সিমটমের ওপর ডিপেন্ড করে আমাদের মেডিসিনগুলো সিলেক্ট হয়ে যেতে পারে, এবং তারপরে দেখা যাচ্ছে যে তার মেটাবলিক ডিসঅর্ডারটাও কিন্তু রিপেয়ার হয়ে যাচ্ছে। ফলে যেখানে কার্টিলেজ ক্ষয় হয়েছিল, সেই কার্টিলেজগুলো রিজেনারেশন হয়ে গেল। এটা গেল একটা দিক। প্রথম পয়েন্ট বললাম কস্ট এফেক্টিভ দিক। দ্বিতীয় পয়েন্ট বললাম যে আমরা মেটাবলিক ডিসঅর্ডারটাকে কমাতে পারি, যে কারণে শুধু তাই না, এখনকার রিসেন্ট ন্যানো টেকনোলজি আবিষ্কারের পর দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথিক মেডিসিনসগুলো ডিএনএ স্ট্রাকচারের উপরেও কাজ করছে, যেখানে জেনেটিক্যাল ডিফর্মিটি, যেমন অটোইমিউন ডিসঅর্ডার যেগুলো, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিক জেনেটিক্যাল চেঞ্জ এনে তার আলটিমেট ডিজিজ বা সাফারিংসটার ডেভেলপমেন্ট করতে পারছে। এটা দুটো দিক গেল। আর একটা জায়গা যেটা, সেটা হচ্ছে হোমিওপ্যাথির কোনো সেই অর্থে সাইড এফেক্ট তৈরি হচ্ছে না, যদি প্রপার ইন্ডিভিজুয়ালাইজেশন করে দেওয়া হয় তবে। একসঙ্গে 10টা মেডিসিন দিয়ে দিলাম, কোনো একটা কাজ করলো, সেটা কিন্তু হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথি ওষুধ দোকানে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো সব হোমিওপ্যাথি হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। হোমিওপ্যাথি মানে হচ্ছে হোমিও কথাটার অর্থ হচ্ছে সিমিলার, যে মেডিসিন যে ডিজিজ জেনারেট করতে পারে এবং তার ফলে যে সিমটমসগুলো তৈরি হয়, সেই সিমটমসগুলো টোটালিটি করে যদি ওই মেডিসিনটা দেওয়া যায় একজন ডিজিজড পার্সনের ক্ষেত্রে, তবেই তার ওই রোগটি সারবে। এটা হচ্ছে হোমিওপ্যাথি। কিন্তু ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ, গা গোলাচ্ছে গা গোলানোর ওষুধ, এইভাবে করতে থাকলে কিন্তু সেটা হোমিওপ্যাথি নয়। এইটাই আমার বলার, যে হোমিওপ্যাথির ফলে যদি প্রপার ইন্ডিভিজুয়ালাইজেশন করে দেয়া যায়, তাহলে সাইড এফেক্টস হচ্ছে না এবং পেশেন্টের নতুন কোনো ডিজিজ তৈরি হচ্ছে না। যেটা অ্যালোপ্যাথির ক্ষেত্রে দেখা যায় যে 14 বছরে একটা ওষুধ শুরু হয়েছিল, যখন 94 তখন সারাদিনে 18টা ওষুধ খেতে হচ্ছে। হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু তা নয়। আমার প্র্যাকটিসে, আমি এই 15 বছর প্র্যাকটিসে যেটা দেখলাম, যে মোটামুটি 3-4 মাস একটা পেশেন্টকে দেখলাম, তারপর তাকে বললাম আর আসতে হবে না, তুমি ভালো হয়ে গেছো। সে হয়তো 6 বছর পর ফিরে আসছে, তার নতুন কিছু একটা সমস্যা হয়েছে সেই জন্যে। এই যে সাকসেস, এটা একমাত্র হোমিওপ্যাথিতেই সম্ভব, অ্যালোপ্যাথিতে নয়। স্যার, আপনারা তো রোগী দেখতে 20 থেকে 25 মিনিট সময় নেন, বলেন ইন্ডিভিজুয়ালি ট্রিটমেন্ট করা ভালো, কিন্তু স্যার এখনকার দিনে তো আমরা কয়েক ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাচ্ছি হাতে, তাহলে কেন আমরা হোমিওপ্যাথি চুজ করব? এই প্রশ্নটা দারুণ প্রশ্ন। তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত এত বছর প্র্যাকটিস হওয়ার পরেও এরকম ঘটনা ঘটে, কোনো একটা পেশেন্ট এসছে 20 মিনিট তো অনেক কম বললে, 45 মিনিটও সময় লেগে যাচ্ছে তার কেস রেকর্ড করতে। আমাদের দেখা যাচ্ছে, মানে কতগুলো উদাহরণ দিয়ে বলি। একদম প্রথম দিক আমার লাইফের, আমি যখন ইন্টার্ন, আমাদের আউটডোরে একজন মা এসেছেন, তার আঙুলগুলো এরকম স্টিফ হয়ে গেছে, বেঁকে গেছে, সে খুলতে পারছে না। বিভিন্ন রকমভাবে তার আগে অনেকেই দেখেছে। সেদিন আমি ইন্টার্ন, আমার দেখার কথা নয়, কোনো কারণে আমার ভিপি সেদিন নেই, আমি পেশেন্টটাকে পেয়েছি। পেশেন্টটাকে একটা কেস রেকর্ড করছি যে কেন হলো, কোনো ইনজুরি নেই, খাওয়া দাওয়ার কোনো হ্যাবিটের সমস্যা নেই, হলোটা কি। অনেকক্ষণ কথা বলতে বলতে একটা সময় তাকে আমি প্রশ্ন করলাম, আচ্ছা আপনার ছেলে মেয়ে কটি? হাউ হাউ করে কেঁদে ফেললো মেয়েটি। তার বয়স তখন অ্যারাউন্ড 45। তার 21 বছরের ছেলেকে তিনি দেখেছেন মাওবাদীদের হাতে খুন হয়ে যেতে। এই ঘটনাটা তিনি যখন আমায় বললেন, তারপরে আমার মেডিসিন সিলেকশন হলো ইগনেশিয়া 1M, এবং 1 মাস পর পেশেন্ট যখন এলো তার আঙুলগুলো খুলে গেছে। তার আগে বহুবার এর ট্রিটমেন্ট হয়েছে, খোলেনি।
অর্থাৎ এই যে কেস রেকর্ড করা, সেখানে অ্যাকচুয়ালি খুঁজে বার করা তার সমস্যাটা কোথায় এক্স্যাক্টলি। শুধুমাত্র ওই এই টেস্টের এই রিপোর্টে এইটা কমেছে, এইটা বেড়েছে, কোনো একটা প্যারামিটার চেঞ্জ হয়েছে, এটা বিষয় নয়। প্যারামিটারগুলো কেন চেঞ্জ হয়েছে। আরও একটা উদাহরণ দিতে পারি। একজন 85-86 বছরের ভদ্রলোক, তার ওরকম আঙুলটা ওই ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা বেঁকা ছিল। উনি এটা কোথাও সারাতে পারেননি, অপারেশন করতে বলা হয়েছে, টেন্ডন ছোট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা। তো ওনার সঙ্গে গল্পের ছলে বাড়িতে কে কে আছে, ছেলে বৌমা, তাদের কাছে উনি থাকেন। ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছে অনেক দিন। ছেলে খুব ভালো, কিন্তু বৌমা এমন সব কথা বলে খেতে দিয়ে যে ভীষণ অপমানে লাগে, আর খেতে ইচ্ছে হয় না। এই যে অপমানে লাগে কথাটা শুনলাম, এখান থেকে প্রেসক্রাইব করলাম স্ট্যাফিসিগ্রিয়া, এবং যথারীতি একই রকমভাবে দেখা গেল তার আঙুলটা খুলে গেল, কোনো অসুবিধা আর নেই। এই যে ব্যাপারগুলো, যে একজন মানুষের নারী নক্ষত্র জানা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক কেমন, ছেলেবেলায় কি করার ইচ্ছে ছিল, কি হতে চেয়েছিল, কি হতে পারেনি, এই যে ডিপ্রেশনের জায়গাগুলো, এগুলো তো কোনো প্যাথোলজিক্যাল প্যারামিটারে আসবে না। এবং এই যে প্যাথোলজিক্যাল প্যারামিটারে আসবে না, এইটা খুঁজে বার করাটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশনের উদ্দেশ্য। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের ইনহেলার, বডিকট, হ্যানা ত্যানা চলছে, শ্বাসকষ্ট আর সর্দি কাশি তার ছাড়ে না। এলো আমার কাছে দেখাচ্ছে আজ প্রায় 6 মাস হয়ে গেল। আগের থেকে শ্বাসকষ্ট আর নেই, সর্দি কাশি মাঝে মাঝে লাগে। কারণটা কি খুঁজে বার করে দেখলাম যে যখনই ওরা এই শীতকাল বলো গরমকাল বলো, মানে যে ঘরটায় থাকে কোনো ভেন্টিলেটর নেই, প্লাস ঘুমানোর সময় ক্রস ভেন্টিলেশন পাওয়া যাচ্ছে না। ওরা বলছে সারাদিন তো খোলামেলা আছে, রাত্রে শোয়ার সময় দরজা জানলা বন্ধ করে ঘুমোচ্ছে। এটাই রুট কজ। এই কজটা খুঁজে বার করতে গেলে আমার তাহলে তার বাড়ি যেতে হয়। তার মানে কি, এই যে টাইম, এই যে সময়টা তার সঙ্গে আমি দিলাম, তার সঙ্গে কথা বললাম, বলতে বলতে বেরোলো, এইটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন। এই ইন্ডিভিজুয়ালাইজেশন যদি করা যায় তবেই সারবে, নাহলে 1000টা হোমিওপ্যাথি ওষুধ দিলেও সারবে না। এবং ওইটাই হচ্ছে হোমিওপ্যাথি। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পুরো বিষয়টা এত ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আর্থারাইটিস মানেই নতুন করে হাঁটু প্রতিস্থাপন নয়। সঠিক চিকিৎসা ও জীবনযাপনের মাধ্যমে আমরা এই অপারেশনকে এড়িয়ে যেতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার মা কাকিমাদের শেয়ার করে রাখতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আমাদের চ্যানেল হেলথ আম্পায়ারকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।